হ্যালো শুভাকাঙ্ক্ষীরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। সহজে একটা আনিলে একটা কিনতে পারি না। শাকসবজি খাই এখন এরকম জীবন মেহমান আসে, কোরবানি ঈদে মাংস খাইছে, এখন আর খাইতে পারে না, 1 বছর আর কোনো মাংস খাইতে পারে না। রাত দানা করে কোনো রকম সংসার চলে। 16 বছর ধরে। তিন কুন্দ শ্বাস হইতে আগে 3 গুণ তো শ্বাস হতো, এখন এক কুন্দ হয় না। তাও পেশাজীবীদের বিষয় নিয়ে কথা। সেটা হলো আমরা বাংলাদেশি বাঙালি যারা আছি, আমাদের প্রধান খাদ্য ভাত। আমরা মাছে ভাতে বাঙালি। আসলে মাছে ভাতে বাঙালি সে বিষয়টা এখন আর খাটে না। যে প্রধান খাদ্য ভাত সেটা খেতে আমরা এখন হিমশিম খাচ্ছি। আর সেই প্রধান খাদ্য ভাতের প্রধান উৎস যেটা, সেটা হলো ধান। তো ধানের জন্য যারা পরিশ্রম করে ধান উৎপাদন করেন, যে কৃষক আছেন, প্রান্তিক কৃষক, ওনাদের সাথে আজকে আমরা কথা বলবো। এই চারপাশে দেখা যাচ্ছে অনেকগুলো বিল দেখা যাচ্ছে খালি পড়ে আছে। এখানে বিভিন্ন বিষাক্ত পানি, এখানে এমনকি যে দেখা যাচ্ছে ঘাস পর্যন্ত হচ্ছে না। দীর্ঘ 10 বছর ধরে নাকি এখানে চাষবাস তেমন একটা হচ্ছে না। ড্রেনের ব্যবস্থা নেই, পানিগুলো নামতে পারে না যথাসময়ে। এসব কারণে এসব অঞ্চলে চাষবাস হচ্ছে না। শুধু এসব অঞ্চল নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো এইসব জায়গায় এই বিষাক্ত পানি জমে থাকার প্রধান কারণ হলো জলাবদ্ধতা। এই পানিগুলো খুব সহজে নেমে যেতে পারে না। এরকম পরিস্থিতি চট্টগ্রামের আরও অঞ্চল আছে, আনোয়ারা আছে, পটিয়াতে আরও আছে, সীতাকুণ্ড আছে, মিরসরাইতে আছে। তো এইসব হয় সাধারণত আমাদের দেশের কিছু ধনকুবের, যারা চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি করেন, চারপাশের এলাকাগুলো ব্লক করে দেন অনেক মানুষকে বিপদে ফেলার জন্য। যেমনটা হতে পারে এই জায়গাগুলোকে অবমূল্যায়ন করা হয়, যেন চাষবাস না হয়, বা অর্থাৎ সহজে যেন ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারে। অথচ দেখুন দুপাশে কত বড় বিল পড়ে আছে। ওনারা বলছে 10-15 বছর আগে প্রচুর ধান চাষ হতো, এখন প্রায় 10 বছর ধরে এখানে তেমন একটা চাষবাস হচ্ছে না। অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এক ফোঁটা জায়গাও যেন অনাবাদি না থাকে, অর্থাৎ খালি জায়গাগুলোতে যে হোক যেন আবাদের ব্যবস্থা করা হয়। আর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে এটার তো বিশাল একটা ইফেক্ট, অর্থাৎ প্রভাব পড়েছে। তো এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন, সাধারণত আজকের যে বিষয়টা সেটা হলো আমার কৃষক ভাইয়েরা কেমন ভাবে চলছেন, কিভাবে চলছেন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, সে বিষয়ে আজকে আমরা একটু জানবো। তো চলেন আমরা সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। এই যে জমিগুলো দেখা যাচ্ছে, এখানে সাধারণত একটা সময় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হতো। এখানে কত বছর ধরে চাষ হচ্ছে না মুরব্বী? মনে করো 15-16 বছর। 15-16 বছর ধরে। তিন কুন্দ শ্বাস হইতে আগে 3 গুণ তো চাষ হতো, এখন এক কুন্দ হয় না। হইলে এখন তো হচ্ছে না। এক কুন্দ হয় না। তার মানে আপনাদের মানে কষ্ট পড়ে গেছে বেশি নাকি? কষ্ট। আর পরিচয় মনে করো শাশুড়ি নিজে আর নির্ভর ফুল আসা লইয়ার বাদ খাইতাম। এখন আর দিন ফলটা করি এরা মনে করো। তো বারবার ওনারা বলতেছেন এখানে কস্টিক মানে কেমিক্যালের পানি আসে আর কি। এই যে মাঠ এগুলো পড়ে আছে এখানে। তো আসলে একটা জিনিস আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম, যে প্রাইম মিনিস্টার যেটা বলছে যে এক বিন্দু জায়গায় যেন খালি না থাকে, অনাবাদি না থাকে, সব জায়গায় যেন চাষের ব্যবস্থা করা হয়। অথচ সেটার এখানে সম্পূর্ণ বিপরীত হচ্ছে। একটু যদি ওরা বারবার বলছে সুইচ গেট, যদি সুইচ গেট বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় যথাযথভাবে, তাহলে চাষবাস আগের মতোই হবে, ভালো চাষ হবে, ওনাদের সংসারও ভালো চলবে। কিন্তু এখানে আসলে বিশাল সিন্ডিকেটের কারণে এইসব মনে হয়। এই যে দেখা যাচ্ছে আমার কৃষক ভাই, ওনার জীবন মান অনেক কষ্টে যাচ্ছেন। তো ওনার কাছ থেকে শুনবো ওনার কথাগুলো। এই যে আরেক ভাই আছেন। আসলে আমরা আজকে যে কথাটা এই কারণে বলা, প্রতিটা মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আমরা কষ্টে আছি, কষ্ট আছে আমাদের সংসারে অনেক কষ্ট। তো সে বিষয়টা ওনার শুনবো যে এই কৃষক ভাই এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে ওনার সংসারটা কিভাবে চলছেন। জিনিসপত্রের দাম বেশি আপনার, হ্যাঁ, জিনিসপত্রের দাম বেশি। হ্যাঁ, জিনিসপত্রের দাম বেশি। এইসব অঞ্চলে যে চাষবাস হচ্ছে না, তাতে আপনাদের পরিবারে কি ক্ষতি হচ্ছে বা কি সমস্যা হচ্ছে? খাওয়া দাওয়া কষ্ট হয়, চাষবাস হয় না, জোয়ার পানি আসে, সুইচ গেট নাই, লবণ পানি আসছে, কাস্টিকের পানি আছে। আচ্ছা, এখন জিনিসপত্র তো দাম বেশি, এদিকে আবার চাষবাস হচ্ছে না। এখান থেকে তো একটা সময় আপনাদের ভালো ইনকাম হতো। ইনকাম হতো, এখন হয় না। এখন সেই ইনকামটা হয় না। হয় না। তো যার ফলে এই যে জিনিসপত্রের দামও বেশি, দামও বেশি, তাহলে সংসার চালাতে তো আপনাকে হিমশিম খেতে হয়, অনেক কষ্ট করে অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হয়। গরু পালে, মোষ পালে, কোন রকম করে সংসার চলতে আছে। চাষবাস হইতে গরু মহিষ পেলে বা মানে অর্থাৎ পেশাকে
এই কৃষি পেশাটাকে একটু অন্য মানে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। অন্য জায়গায়। আমরা আর সেই ধান উৎপাদন করতে পারতেছি না এখন। না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়তো ধান হচ্ছে কিন্তু পর্যাপ্ত নয়। যেমন নয়। আপনারা হয়তো জেনে থাকবেন হ্যাঁ। যে আমরা ভারত থেকে চাউল আমদানি করি। তারপর এখন চাউল কত করে খাচ্ছেন? 70-65 টাকা। 70-65 টাকা করে খাচ্ছেন। আর যে কিন্তু 2019 সালে এই চাউলের দাম ছিল 38-40 বা 50-এর মধ্যে, 50-এর ভিতরে 50-এর মধ্যে ছিল। তো এই 2-3 বছর বা 5 বছরের মধ্যে বেশি দাম জিনিসপত্রের দাম খুব বেড়ে গেল। বেড়ে গেল। তা আপনার সংসারে কে কে আছে? আমার ছেলে আছে 2টা, মাইয়া আছে একটা, আমার আম্মা আছে, আমার আচ্ছা, স্ত্রী আছে। তাহলে তো আপনার বড় একটা সংসার এবং সংসার। অর্থাৎ আমাদের বাঙালির যে সমাজ যে পরিবার সেই পরিবারের মতোই। পরিমাণে। হ্যাঁ, তো এই যে বর্তমান ইনকাম এটা দিয়ে আপনার মোটামুটি সংসার কি চলে? এই মোটামুটি আরো খরচ হয় অল্প। হ্যাঁ, আগে তো দেখা যাচ্ছে এই যে মাছে ভাতে বাঙালি আমাদেরকে বলা হয়। মাথা বাঙালি প্রচুর ধান হয়তো, শ্বাস হয়তো, হ্যাঁ, দেখা যাচ্ছে সেই ধান চাউল বিক্রি করে চাল বিক্রি করে খাই আর বিক্রি করতাম, খেয়ে আর বিক্রি করতে পারতেন। অনেক বিক্রি করতাম। কিন্তু এখন মাস শেষে যে একটা চাউলের বস্তা লাগে সেটা কিনতে কেমন লাগে? কষ্ট হয়, বেশি কষ্ট হয়। কষ্ট হয়। কষ্ট হয়। দেখেছো প্রতিদিন যেটা যেটা লাগে এটা- সংসারে, এগুলো কি আমরা সহজে আনা যায়? এই সহজে একটা আনিলে একটা কিনতে পারি না। একটা আনলে আরেকটা কিনতে পারি না। হ্যাঁ, আমরা আসলে খুবই কষ্টে আছি। কষ্ট হয়ে আছে। তো এরপর আপনার ছেলে মেয়ে আছে, আবার বৃদ্ধ মা আছে বলছেন, আছে এদের এই যে চিকিৎসা খরচ, খরচ আছে, লেখাপড়ার খরচ আছে। লেখাপড়ার খরচ আছে। তো এইসব তো একটা সময় অসুবিধা ছিল না যখন চাষবাস হতো। আছে। এখন কষ্ট হয়, কষ্ট হয়। কষ্ট হয়। এখন আপনি সপ্তাহে ধরেন আগে আমরা তো প্রায় 6-7 দিন মাছই খেতাম। এখন সেরকম কি ওই মিলে না, এখন এরকম খাইতে পারি না। এই এখন কম মিলে মাছ খাস। আলাদাটা তো অনেক টাকা। একবার খাইতে পারে না, 2বার খাইতে পারে সপ্তাহে, এরকম হ্যাঁ, শাকসবজি খাই কোনো রকম জীবন চলতেছে। কোন রকম জীবন চলতেছে। তো এখন এই যে মাংস, প্রোটিন, আমাদের শরীরে যে প্রোটিনের চাহিদা পূরণ করতো, সেই মাংসটা কি আমরা খেতে পারি? না, খেতে পারি না। সেটা এখন আমাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে। শোনার উপর দাম বেশি। মানে আমরা স্বপ্ন দেখি যে কখন মাংস খাবো। কেউ আসলে, কখনো সংসারে যদি কেউ আসে, অতিথি আসে, অনেকজন আছে মেহমান আসে। কোরবানি ঈদে মাংস খাইছে, এখন আর খাইতে পারে না, 1 বছর আর কোনো মাংস খাইতে পারে না। এই যে আমার ভাই যে কথাটা বলছে, উনি একজন কৃষক। উনি কোরবানি ঈদে বলছেন মাংস যে খাইছে কোরবানি ঈদে মাংস খাওয়ার পরে আরেকটা কোরবানি আসতেছে সামনে, সামনে। ওই কোরবানি ঈদে আবার মাংস আমি খেতে তো পারবে ওদিকে- সে আশায় বসে আছে। তাহলে আমরা কত কষ্ট। কোরবানি করতে পারি না। হ্যাঁ। মোটামুটি অন্যজন ভাই বাড়াতে গেলে ওখান থেকে তো আমরা ভাই বাড়াতে দিলে খাইতে পারি। খাইতে পারি। তাহলে এখন দেখেন আমরা কোথায় আছি, কিভাবে বসবাস করছি। হচ্ছে আমরা বেঁচে আছি আসলে না, আমাদের অন্তর, আমাদের মন, আমাদের হৃদয় মরে গেছে। মরে গেছে। তারপর দেখা গেছে আপনার নিত্য পণ্য যে জিনিসপত্র, এগুলা কি নিত্য নৈমিত্তিক, আর যে টাকা ইনকাম করেন জি। সেটা দিয়ে কি চলে, না ধার দেনা এই সেই? দাঁত দানা করতে হবে, দাঁত দানা করে কোনো রকম সংসার চলে। ধার দেনা করে সংসার চলে। এই যে ওনারা বারবার বলছেন যে এখানে যখন চাষবাস হতো তখন ওনাদের সংসারটা ভালোই চলতো। কোনো রকম কিছু টাকা লাগে। হ্যাঁ, এমনকি ওনারা এখানকার ধান উৎপাদন করার পর কিছু ধান চাউল বিক্রিও করতেন, অতিরিক্ত যেগুলো থাকতো সেগুলো দিয়ে ওনারা অনেক কিছু করতেন। গয়নাগাটি হয়তো বানাতেন সংসারের জন্য, কোথাও জমি জমা বা ঘরের কাজ করতেন। এখন কি সেগুলো সম্ভব হয়? না না, সম্ভব হয় না। ওগুলো সম্ভব না। সম্ভব না। আসলে গয়নাগাটি কি, গয়নাগাটি কি এগুলো তো স্বপ্ন দেখা, টাকা করে বনে বনের এগুলো তো স্বপ্ন দেখা যায় না, দেখেন। যাবে না। মানে স্বপ্ন দেখাটাই এখন এটা পাপ, স্বপ্ন দেখাটাই অপরাধ। অপরাধ। আমরা যে প্রান্তিক মানুষ আছি তাদের ইনকাম, আয় রোজগার এত নিচু না, আমাদের আগের মতোই আছে, কিন্তু জিনিসপত্রের দাম এত বেড়েছে বেড়ে গেছে। যে আমরা ওটা স্বপ্ন দেখাটাই আমাদের অপরাধ। তাহলে দেখুন আমরা কোথায় বসবাস করি, কি অবস্থায় আমরা আছি। আমরা আসলে বেঁচেও মরে আছি। বেঁচে মরে আছে। কি করবো? জীবনটা তো- কোনো রকম কষ্ট বিনিময়ে চলতেছে। বেশি। সব বুঝতে- ইনকাম কি আগের চেয়ে কমে গেছে মনে হয়? ইনকাম আগের চেয়ে অনেক কমে গেছে। কমে গেছে না, কমে নাকি গেছে। আগের মতোই? আগের মতো না, আগের মতো থাকলে সংসার তো চলতো। না, দেখা যাচ্ছে আগের মতো থাকলো, এখন জিনিসপত্রের দাম বেশি, দাম বেশি, কামাইলেও জিনিসের দাম বেশি, জিনিসের দাম বেশি, কুলোয় না, সব মিটাই আনতে পারি না। সংসারে কুলায় না। না, মানে একদিক দিন হারে। একদিক করলে আরেক দিক। হ্যাঁ। দেখা যাচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়ার খাবার খরচ খরচ আছে,
মিটাতে গেলে লেখাপড়ার খরচ দেওয়া যায় না, এদিকে জীবনটা কোনোভাবে কষ্ট বিনিময়ে চলছে। তো এই যে কৃষক ভাইয়ের আসলে আমাদের কাছেও খারাপ লাগছে যে এই যে আরেকজন যাচ্ছেন, উনি হয়তো এভাবে দিনাতিপাত করতেছেন, খুবই কষ্ট আছেন, প্রতিটা মানুষই কষ্ট আছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে। হ্যাঁ। আমাদের আয় রোজগার কম, কিন্তু জিনিসপত্রের দাম বেশি। অসুস্থ মা, ওনার চিকিৎসার খরচও দেওয়া যাচ্ছে না। এই যে আমরা এমন একটা জায়গায় আছি যে কেউ অসুস্থ হলে তাকে হঠাৎ করে ডাক্তার দেখাবো, যে 400-500 টাকা বা 2-3 হাজার টাকা যে পকেটে থাকবে সেটা আর এখন থাকতেছে না। থাকতেছে আপনার না, হঠাৎ করে কিছু টাকা যে প্রয়োজন হয় মানুষের, আছে না আপদ বিপদ, আচ্ছা সেটুকু কি থাকে সংসারে? থাকে না, থাকে না। উল্টা যেটা লাগে সেটা ধার করে আনতে হয়। দাঁড় করে হ্যাঁ, হ্যাঁ দাঁড় করে এটা আর আনতে হয়, জমা থাকি থাকতে পারে বিষয় হলে কে থেকে দান করে আইনে তো ডাক্তারের কাছে দিতে হয়। তো এ হলো অবস্থা। আসলে এখানে এই যে ইয়েগুলা দেখা যাচ্ছে, পানিগুলো এত বিষাক্ত, এখানে ঘাস পর্যন্ত হচ্ছে না। লবণের পানি, কাস্টিকের পানি, ওখানে বলতেছে যে ওনারা ইন্ডাস্ট্রি থেকে পানি নেমে আসে। আর আসলে আমাদের দেশটা অনেক উন্নত হয়েছে, জোয়ার পানিও বাড়ে, অনেক জোয়ার জোয়ার পানিও বাড়ে। মানে একটা পানি ঢুকার পরে আর বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। একটা যদি সুট দিয়ে দে মনে করেন মোটামুটি কৃষি আগে চলতে পারে। ওনারা বলতেছেন এই পানি নিষ্কাশনের যদি কোনো একটা ব্যবস্থা করা যায়, অর্থাৎ সুইচ গেট সিস্টেম আর কি, সেরকম পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করলে তাহলে এখানে আবার আগের মতো চাষবাস হবে। ওনারা বারবার বলছেন যে এখন থেকে 7-8 বছর 10 বছর আগে এখানে প্রচুর ধান উৎপাদন প্রচুর হতো, দাম, প্রচুর ধান চাষ হতো, কিন্তু এখন সেভাবে আর হচ্ছে না। হচ্ছে না। তো এই যে হচ্ছে না কথাটার সাথে দ্রব্যমূল্যের সাথে সম্পূর্ণ বিপরীত। দ্রব্যমূল্যের দাম কিন্তু হুড় করে বেড়ে যাচ্ছে, এদিকে ইনকামের যে পথগুলো, ইনকামের যে রাস্তাগুলো, সেগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কি একটা করুণ অবস্থা, কি একটা করুণ পরিণতি আমাদের বর্তমান সমাজের। এটা আসলে আমরা ছাড়া, যারা কষ্টে আছে তারা ছাড়া সব কথা তার মুখ দিয়ে বলা যায় না। এটা হৃদয়ে দেখা যাচ্ছে অনেকের রাত ঘুম হয় না, যে আগামীকাল সকালে উঠে কি করতে হবে, কি খাবো, কি কাজ করব, কালকে যে টাকা লাগবে। হ্যাঁ, অনেক লোক আছে খানা পিনে টাকা পয়সা অপচয় করে নষ্ট করে, আমরা আটকাইতে পারি না। অথচ তাদের জন্য উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো, অনেক মানুষ আছে টাকা পয়সা খাদ্যদ্রব্য অপচয় করে। যেমন আমাদের দেশে অনেক কোটিপতি আছে যারা টাকা পয়সা মানে কিভাবে খরচ করতেছে তার ওটা হিসাব কিতাব নাই। খাদ্যদ্রব্য প্রচুর অপচয় করতেছে, লক্ষ লক্ষ টাকার খাদ্যদ্রব্য অপচয় করতেছে। একটা অনুষ্ঠান হচ্ছে, দেখেছে 1 কোটি টাকার আয়োজন করছে, সেখানে 10 লক্ষ টাকার খাদ্যই ওনাদের নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে গরিব লোকেরা, আমরা যারা আছি, আমরা খাইতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়। অথচ যদি সামঞ্জস্য, অর্থাৎ মানে সাম্য অবস্থার একটা জায়গা আসে, যে আমরা সবাই সমান পাবে। যেমন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, ওনার কাছে 1000 টাকা আছে, ওনার সংসার চলতে লাগে 5000 টাকা, তা আমার সংসার চলতে লাগে 20,000 টাকা। তাহলে আমি আরো 4000 টাকা দিয়ে ওনাকে ইকুইভ্যালেন্ট করলে তাহলে ওনার সংসারটা চলে ভালো, আমার সংসারটা ভালো চলে, কিন্তু সেভাবে হচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের সবাইকে খেয়াল করতে হবে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমরা যেন সবাই ভালো চলতে পারি। তো সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকদিন, কথা হবে অন্য কোনো পেশাজীবী মানুষকে নিয়ে। আসলে আমরা যারা চাকরি করি, সত্যি কি আমরা ভালো আছি? পরবর্তীতে আমরা চেষ্টা করব কোনো চাকরিজীবীর এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কীভাবে চলছে, কীভাবে যাচ্ছে ওনার জীবনমান, কীভাবে চলছে ওনার সংসার, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে হাজির হবো আরেকদিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভালো লাগে এই পেশাজীবী মানুষদের জীবনের গল্প শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আমরা সবাই কষ্টে আছি, কিভাবে এই কষ্টের লাঘব করা যায় সেই চেষ্টা আমরা সবাই মিলে করতে হবে।